এখন শোনা যাচ্ছে কিনা একটু আমার রেসপন্স করেন। হ্যালো, তোমরা কি এখন শুনতে পাচ্ছ কিনা একটু আমাকে কনফার্ম করো। ওকে, গ্রেট। সো শোনা যাইতেছে। ওকে, সরি সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। সো কাহিনী হলো, আমরা আবার শুরু করি যেখান থেকে বলতেছিলাম আর কি। আমরা আজকে দুইটা চ্যাপ্টার নিয়ে কথাবার্তা বলবো। ভূত আলোক বিজ্ঞানের লাস্টের পার্টটা, মানে অপবর্তন এবং সমবর্তন নিয়ে কিছু কথাবার্তা হবে। একেবারে সোজা সোজা অঙ্ক, কিছু টুকটাক জিনিসপত্র তোমাদের কনফিউশন থাকতে পারে, সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করবো। আর আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনার যতটুকু তোমরা ক্লাস করে ফেলছো অলরেডি, সেইটুকু নিয়ে আজকে কথাবার্তা হবে আর কি। আচ্ছা, সো এইটুক যদি হয় তাহলে সবাই একটু ক্যালকুলেটর, খাতাপত্র এগুলো নিয়ে বসে পড়ো। যেহেতু আমরা অঙ্ক করবো, সুতরাং ক্যালকুলেটর ইজ মাস্ট। অঙ্ক খুব বেশি লম্বা হবে না কোনোটাই, সো ছোট ছোট অঙ্ক একটু জাস্ট সাথে থেকে থেকে করতে হবে আর কি। সো আই গেস যদি সবাই একসাথে থাকো তোমাদের বুঝতে অসুবিধা হবে না, ঠিক আছে? চলেন তাইলে আমরা প্রথম শুরু করব হইলো গিয়ে ভৌত আলোক বিজ্ঞান দিয়ে। ভৌত আলোক বিজ্ঞানে তাইলে আমাদের বাকি ছিল দুইটা টপিক বলতেছিলাম। কি কি টপিক? প্রথমটা আসা হইলো গিয়ে অপবর্তন। অপবর্তনের অঙ্কগুলো অনেক সোজা সোজা, বাট সূত্রতে একটু ছোট্ট জিনিস মনে রাখতে হয়। হাউএভার, তোমরা অলরেডি রিভিশনের ক্লাসে অপবর্তন কি কিভাবে হয় সবকিছু জেনে গেছো। আমরা জাস্ট একটু ছোট্ট করে আরেকবার জানবো। সো বেসিক্যালি অপবর্তনের দুইটা টাইপ আছে, ঠিক আছে? আহ দুইটা টাইপ আছে, একটা হলো ফ্রেনেল ক্লাস আর ফ্রনহোফার ক্লাস। আমরা এখানে কেবলমাত্র হইল গিয়ে তোমার ফ্রনহোফার ক্লাস নিয়ে আলোচনা করি, যেখানে তোমার উৎস এবং পর্দা যেটা দুইটাই অসীম দূরত্বে থাকে। হাউএভার, এগুলা জিনিসপত্র নিয়ে আমাদের খুব বেশি আসলে ঘাটাইতে হয় না। কি হয়, সোজা হিসাবে তোমার একটা জিনিস মনে রাখতে হবে, আমরা এখানে একক চিরের অপবর্তন পড়তেছি, একটু পরে আবার গ্রেটিং পড়বো, ঠিক আছে? সো একটু মাথায় রাখতে হবে দুই জায়গার সূত্র কিন্তু আলাদা টাইপ। আচ্ছা, আহ কিভাবে আলাদা করা যায় সেটা নিয়ে একটু কথাবার্তা বলি। একক চিরে অপবর্তনে কি হয়, একটা চির থাকে। প্রথম কথা, ইয়ং এর দিচির পরীক্ষার সাথে অনেকে গুলায় ফেলতে চাই এটাকে, ঠিক আছে? সো গুলায় না ফেলার প্রথম যে জিনিসটা, এখানে চিরের বেথটা আমরা হইলো গিয়ে ওয়েভলেংথের সাথে কম্পারেবল রেঞ্জে রাখি, ঠিক আছে? চিরের এই বেথটা ওয়েভলেংথের সাথে কম্পারেবল রেঞ্জে থাকি, যেখানে ইয়ং এর দিচির পরীক্ষা আমরা চিরের বেধ নিয়ে কোনো ধরনের কথাবার্তাই বলি না। চিরের বেধ যা ইচ্ছা হোক, আপাতত আমাদের লেভেল পর্যন্ত একটু ঠিক আছে, যে চিরের বেধটা এই এতটুকুই থাকবে, দ্যাটস ইট, ফাইন, ইটস কমপ্লিটলি ফাইন। সো এইটুক যদি হয়, এটা দিয়ে এরপর লাইট ঢুকে, ঠিক আছে? অনেকগুলো আলোক তরঙ্গ ঢুকে। ইয়ং এর দিচির পরীক্ষায় কয়টা ধরি? একটা ঢুকে ধরি, রাইট? একটা চির দিয়ে একটা ঢুকে। এখানে একটা চির আছে, চির দিয়ে অনেকগুলো আলোক তরঙ্গ ঢুকে। এরা সবাই একটা আরেকটার উপর উপরিপাতিত হয়, এই পর্দাটার উপর গিয়ে এরা একটা আরেকটার উপর উপরিপাতিত হয়। এবং এইখানে আমরা কিন্তু অ্যাকচুয়ালি একটা লেন্স ইউজ করি, তোমরা মনে রাখছো কিনা আমি জানি না, বাট এখানে আমাদের একটা কনভার্জিং লেন্স ইউজ করতে হয়, তাই না? সো একটা লেন্স ইউজ করে আমরা বিভিন্ন জায়গায় আলোর তীব্রতা কিরকম হচ্ছে সেটা দেখি। সো সেন্টারটাতে আলোর তীব্রতা হয় সব থেকে বেশি, রাইট? সেন্টারটাতে আলোর তীব্রতা সব থেকে বেশি হয়। এটাকে আমরা কি বলি জানি? তোমাদের মনে আসে নিশ্চয়ই। সেন্টারটাকে আমরা বলি হইল গিয়ে কেন্দ্রীয় চরম। মনে আছে না? সেন্টারটাকে বলা হয় কেন্দ্রীয় চরম বা সেন্ট্রাল ম্যাক্সিমা, তাই তো? সেন্ট্রাল ম্যাক্সিমাম এটা বলতে পারো। ওকে, দেন হইল গিয়ে আস্তে আস্তে আলোর পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি হয়। এখানে তীব্রতার একটা গ্রাফ দেওয়া হয়েছে এবং দেখতেই পাচ্ছ এই জায়গাটা অনেক বড়, কেন্দ্রীয় চরম যেটাকে বলতেছি, ঠিক আছে? তার পাশেই প্রথমে পাবা হইল গিয়ে একটা অবম, রাইট? ডার্ক, দুইটা পাচ্ছি মিনিমাম বা ডার্ক অবম যাদেরকে বলতেছি। সো এটা আসলে আমার ফার্স্ট ডার্ক,
ডার্ক ওয়ান, এদিকেও সিমিলারলি এটা হবে ডার্ক ওয়ান, পুরো জিনিসটা সিমেট্রিক্যালি ছড়ায় যেতে থাকে, তাই না? দেন তুমি পাবা আবার কি একটা চরম। সো এটা হইলো গিয়ে তোমার ম্যাক্সিমাম ওয়ান, এক নাম্বার ম্যাক্সিমাম। আচ্ছা এটাকে একটু মাথায় রাখতে পারো, এটা ম্যাক্সিমাম, এটা মিনিমাম। ইংলিশ নামে একটু প্যারা লাগতে পারে, বাংলায় ধরো চরম অবম দিয়ে কাটায় দিচ্ছি। সেন্ট্রাল ম্যাক্সিমাম ছিল, এটা ম্যাক্সিমাম, এটা মিনিমাম। সিমিলারলি এখানে যেটা পাবা এটাও হবে ম্যাক্সিমাম। তো একটু মাথায় রেখো, সেন্ট্রাল ম্যাক্সিমাম মিনিমাম এভাবে করে আগাইতে থাকে, দ্যাটস ইট, খুবই সিম্পল জিনিস। ডার্ক ওয়ান দিছিলাম, এটাকে মিনিমাম লিখে দিই। সো মোটামুটি এভাবে করে যাইতে থাকে, এবং যত দূরে সরতে থাকি আমরা সেন্টার থেকে, যত দূরে সরতে থাকি এগুলোর তীব্রতা আস্তে আস্তে কমতে থাকে, স্বাভাবিক ব্যাপার তাই না, পথ পার্থক্য বাড়তেছে, সো আলটিমেটলি এটা হইতেই থাকবে। আচ্ছা এইটুক যদি হয়, তাহলে এখান থেকে আমাদের জানা দরকার যে কোন শর্তে আসলে তুমি হইলো গিয়ে চরম পাবা আর কোন শর্তে অবম পাবা। সো প্রথমেই আমরা একটু লিখে নিতে চাই হইলো যেখানে চরমের শর্ত কি, জাস্ট মাথায় রাখবা একক চিরে যখন অপবর্তন হইতেছে এই চরমের শর্তটা ইউনিট ডিচির পরীক্ষায় যা পড়ছিল তার ঠিক উল্টা হয়। দ্যাট মিনস এখানে চরমের শর্ত আসে হইলো গিয়ে এ সাইন থিটা ইজ ইকুয়াল টু 2n+1 ল্যামডা বাই 2। একটা ছোট্ট জিনিস বলে রাখি, n ইকুয়ালস টু 0 দিয়ে এখানে n গুলা দিয়ে আমরা কি বুঝাইতাম, ক্রম বুঝাইতাম না, n দিয়ে আমরা তো ক্রম বুঝাইতাম। জাস্ট এইটুক মাথায় রাখো যে এইখানের নাম্বারিং স্টার্ট হয় 1 থেকেই। আমরা ইয়ং এর দিচির পরীক্ষায় n ইকুয়ালস টু 0 বসায়ে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা পাইতাম, মনে আছে এরকম? সরি হ্যাঁ, n ল্যামডা থাকতো, n ইকুয়ালস টু 0 বসায় কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা পাইতাম। এখানেও n ইকুয়ালস টু 0 বসাইলে কিছু একটা আসতো, কিন্তু এই জায়গায় n এর ভ্যালুজ স্টার্ট হয় 1 থেকে। এখানে সেন্ট্রাল ডার্ক বলতে তো কিছু নাই, তাই না? সো এটা একটু মাথায় রেখো, n এর ভ্যালু এখানে স্টার্ট হয় হলো 1 থেকে, দ্যাটস ইট, এটা মাথায় রাখলাম। আচ্ছা দেন আসতেছে হইলো গিয়ে অবমের শর্তগুলা। অবমের শর্ত কিরকম? অবমের শর্ত হইলো এটা, এটা হবে তাইলে ইয়ং এর দিচির পরীক্ষার চরমের শর্তের মতো, এ সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা। মাথায় কি রাখতে হবে? মাথায় রাখতে হবে এই জিনিস দিয়ে কেন্দ্রীয় অবম বলতে আমাদের কিছু নেই, আমাদের আছে কেন্দ্রীয় চরম। সো এটা মাথায় রেখো, এন ইকুয়ালস টু এখানেও স্টার্ট হয় 1 2 3 এন্ড আদার হোল নাম্বারস। এই কয়েকটা ছোট্ট ছোট্ট জিনিস একটু মাথায় রাখতে হবে। আচ্ছা দেন আমি যে কথাটা বলতে চাইতেছি সেটা আরেকটু ইম্পর্টেন্ট। এ তো কি দেখতেই পাচ্ছ, এ হইলো চিরের প্রস্থ, থিটা হইলো তার অপবর্তন কোণ, ঠিক আছে? থিটাকে তাইলে কি বলতেছি? থিটা হইল অপবর্তন কোণ। আই গেস দিস ইজ অলসো ফাইন, এটা নিয়ে কারো সমস্যা নাই। এন এর ভ্যালু বুঝে গেছি, এন হইল গিয়ে আমাদের ক্রমগুলা কত কত হয়, এটাও ফাইন। এখানে পর্দার দূরত্ব দেওয়া আছে, কিন্তু পর্দার দূরত্ব নিয়ে আমরা কথাবার্তা বলবো পরে যখন অঙ্ক করতে যাব, ঠিক আছে? অঙ্ক করতে অনেক জায়গায় পর্দার দূরত্ব লাগে, অনেক জায়গায় লাগে না। সো যখন লাগবে ইউজ করবো, লাগবে না সময় ইউজ করবো না। বাট মাথায় রাখার মতো জিনিস হইলো এটা যে এই যে চরমের শর্ত, এই অবমের শর্ত, এই শর্তগুলোর কোনোটাই কিন্তু কেন্দ্রীয় যে চরমটা আছে আমার, কেন্দ্রীয় চরম বা সেন্ট্রাল ম্যাক্সিমাম যেটা আছে এটাকে কভার করতেছে না, ঠিক আছে? সেন্ট্রাল ম্যাক্সিমাম সবসময় একেবারে সেন্টারেই হবে, দ্যাটস মানে কি বলবো, ফিক্সড, এটা ফিক্সড হয়ে বসে আছে যে এই মাঝখানের জায়গাটা চরমই থাকবে, ঠিক আছে? এই জায়গাটা চরমই থাকবে, তার পাশে হইলো গিয়ে প্রথম মানে প্রথম অবম, দ্বিতীয় অবম, তৃতীয় অবম করে যাইতে থাকবে, সেই অবমগুলো হইলো এটা, চরমগুলো হইলো এটা। একটা ছোট্ট জিনিস বলে রাখি, ছবি দেখে নিশ্চয়ই মানে এখানে তীব্রতার গ্রাফটা দেখেই বুঝতে পারতেছো, এই জায়গাটা যখন আলোকিত থাকে তুমি আসলে ঠিক মাঝখানের সেন্টারটা, মানে যখন তোমার স্পটগুলা দেখতে পাবা পর্দার মধ্যে প্র্যাকটিক্যালি, এরকম মাঝখান আলাদা করার মতো কিছু থাকে না আসলে। যে পয়েন্টটা খুবই ভালোভাবে বা শার্পলি আইডেন্টিফাই করা যায় সেটা হইলো অবম পয়েন্টগুলো। এবং এই যে একক চিরের যে অপবর্তন নিয়ে আমরা কথাবার্তা বলি, একক চিরের অপবর্তনের জন্য সব সময় দেখবা অঙ্ক যা আসে সব অবম থেকে আসে, তোমার কখনো চরণ দিয়ে কোনো অঙ্ক দিবে না, কারণ এইখানে আমরা মোর ইন্টারেস্টেড উইথ দ্য মিনিমামস।
কথা বুঝতে পারছো? আমরা এই জায়গায় অবম নিয়ে বেশি ইন্টারেস্টেড। তুমি যদি খালি অবমের শর্ত মনে রাখো তাইলেও কাজ চলে যাবে, এবং এখানে প্রিসাইজলি পাওয়াই যায় এই পয়েন্টগুলা যে কোন কোন জায়গায় গিয়ে আসলে তোমার তীব্রতা অলমোস্ট জিরো হয়ে গেছে। ঠিক আছে, সো অবমের শর্ত এটা একটু ভালো করে মাথায় রেখো, এটা মোর ইম্পর্টেন্ট। আমরা চরম নিয়ে এখানে অলমোস্ট কথাবার্তা বলি না, ঠিক আছে? সো এটা একটু মাথায় রেখো। সামনের দিকে যাই। অঙ্ক, কোন চিরের প্রস্থ দেওয়া আছে 5896, খুবই সুন্দর নাম্বার। আমি জানি না এটা এদের কেন এত পছন্দ। হাওয়েভার প্রস্থ দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলো দিয়ে আলোকিত করলে কেন্দ্রীয় চরমের উভয় পাশে প্রথম ক্রম অবমগুলোর মধ্যে কৌণিক দূরত্ব কত? তাহলে জাস্ট একটা ছোট্ট ছবি এঁকে নাও, তোমার জন্য পুরোটা করা ইজি হয়ে যাবে। এই যদি, এবং দেখবা এখানে সব জায়গাতেই তোমার এই প্রথম অবম বা দ্বিতীয় অবম নিয়ে কথাবার্তা বলে, সব জায়গায় তুমি সামহাও ঘুরায় ফিরায় অবমের ক্যালকুলেশনই করবা। লেটস এটা কেন্দ্রীয় চরম, তাইলে এই যে এটা হবে আমার প্রথম অবম, এটা হবে প্রথম অবম। সো আমি যদি সামহাও একটার থিটা বাইর করে নিই, অন্যটা ডাবল করে দিলেই হলো। দুই পাশের কেন্দ্রীয় চরমগুলোর মধ্যে তোমাকে বলছে কৌণিক ব্যবধান বাইর করতে, তাইলে এখান থেকে এই যে চলে গেলাম এই জায়গাটাতে, এই দুইটার মধ্যে তোমাকে বলতেছে অ্যাঙ্গেল কত, মানে এটা এবং এটা, উপরেরটা নিচেরটা, দুইটা অবমের মধ্যে। তো আমি এখান থেকে দেখো প্রথম অবমের অপবর্তন কোণ থিটা বের করে ফেলতে পারি। তাহলে প্রথম অবমের অপবর্তন কোণ থিটা যেটা, এটা আমরা কিভাবে বাইর করতে পারি? জাস্ট অবমের সূত্র ইউজ করব, এ সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা। মান বসায় দাও, কাজ শেষ। থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স কি হবে তাহলে? এন ল্যামডা, তার মানে এন এর মান 1, 5896 10⁻⁻10 ডিভাইডেড বাই তোমার হবে এ এর মান 4 × 10⁻⁻6 হয়ে যাবে। কিন্তু দেখো ক্যালকুলেশন করার সময় এই জিনিসগুলা সিরিয়াসলি নিতে হয়, ঠিক আছে? সেন্টিমিটারে দেওয়া আছে, সেন্টিমিটারে যেহেতু দেওয়া আছে এটাকে আমার মিটারে নিতে হবে। সো আমি এইটুক দিয়ে ক্যালকুলেশন করে দেখে নিই আনসার কত আসে, ঠিক আছে? চলো ক্যালকুলেটরে বসায় দিই। সাইন ইনভার্স, আচ্ছা আমার রেডিয়ান মোডে আছে আমার ক্যালকুলেটর, কি জানি ডিগ্রি মোডে নিয়ে যাই। সাইন ইনভার্স 5896 × 10⁻⁻10 ডিভাইডেড বাই 4 × 10⁻⁻6, আনসার আসতেছে 8.476 ডিগ্রি। 8.476 ডিগ্রি। তাহলে 2 থিটা কত হয় এটা একটু চেক করে নাও তো। এখান থেকে থিটা যেহেতু পেয়ে গেছো, তাহলে তোমার দরকার 2 থিটা। 2 থিটা কত হয়? এটাকে 2 দিয়ে গুণ করে দেই, 16.95। 16.95 ডিগ্রি কোথায় আছে? সিতে আছে, আনসার সি, তাইলে ডান। একটু জাস্ট এই মাত্র আমি শুরুতে যে কাজটা করলাম এটা করে নিও, হ্যাঁ? ক্যালকুলেটারে যখন এইসব সাইন কসের অঙ্ক টঙ্ক করে অ্যাঙ্গেল বাইর করবা বা অ্যাঙ্গেল ইনপুট দিবা, ক্যালকুলেটারটা ডিগ্রি মোডে আছে না রেডিয়ান মোডে আছে একটু দেখে নিও। আমি এই মনে হয় 1.5 উইক বা 1 উইক আগে আমাদের একটা পরীক্ষায় ধরো একেবারে লাস্ট মোমেন্টে অঙ্ক কিছু একটা আসছে, খুবই বেসিক জিনিস, সাইন 90 ডিগ্রি ওর কিছু একটা মান বসাইতে হবে লাস্ট লাইনে গিয়ে, ঠিক আছে? সাইন π/2 or সামথিং। তো একজন সাইন π/2 বসাইছে, বসায় দেখতেছে তার আনসার আসছে 5 পয়েন্ট সামথিং ওর কিছু একটা। সাইন π/2 এর মান কেমনে 5 পয়েন্ট সামথিং আসে ওর? আই ডোন্ট নো, কত জানি আসছিল ভুলে গেলাম। তো দাঁড়াও দেখি দিয়ে, সাইন π/2 সরি 0.027। তো এটা তো আসার কথা না, 0.027 বা এরকম কিছু তো আসাটা উইয়ার্ড, তাই না? আসতেছে স্টিল সে জাস্ট হা করে বসে আছে। সো অ্যাকচুয়ালি ঘটনা কি? ঘটনা হয়েছে হইলো গিয়ে ক্যালকুলেটর মোড ঠিক ছিল না, ঠিক আছে? রেডিয়ান মোডে থাকার কথা সেটা ডিগ্রি মোডে ছিল, তখন π/2 বসাইছো। সো এটা ভুল আনসার দিবে। এই জিনিসগুলো চেক করে নিয়ে পরীক্ষার হলে জাস্ট ধরা খেয়ে দেখবা মাথা হ্যাং হয়ে বসে আছে। একটা অঙ্কে যদি একটু বেশি সময় চলে যায় শেষ, তুমি কিন্তু ওখান থেকে আর রিকভার করতে গিয়ে প্রচন্ড পেইন খেয়ে যাবা। আচ্ছা তাহলে পারা গেল এটা। এটা যদি পারা যায় তাহলে আমরা চলে যাব পরেরটাতে। পরেরটাতে কি বলছে? কোন চিরের প্রস্থ, আবারও এটা
যে আলো দিয়ে একে আলোকিত করা হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য এটা। উভয় পাশে প্রথম ক্রম অবয়বগুলোর মধ্যবর্তী কৌণিক দূরত্ব কত? পার্থক্য কই? এখানে মিনিটে দিছে আনসার, একটু ভালো করে দেখো। আগের যে অঙ্কটা ছিল, আগের অঙ্কটাতে 16.95 ডিগ্রি পাইছি, এখানের অপশনগুলোতে মিনিটে দেওয়া আছে 16 ডিগ্রি সামথিং মিনিট। তো কাহিনী হইলো এই ছোট্ট কনভার্সনটা জাস্ট করতে চাই, বাকি সবকিছু কিন্তু সেম, এক্স্যাক্টলি সেম অঙ্ক। এটা আসছে তোমার সিকের ওয়েটের 22-23-এ, এটা আসছিল হলো কুয়েট 17-18-তে, জাস্ট একটা ছোট্ট চেঞ্জ হয়েছে। প্রবাবলি একই টিচার কোশ্চেনটা সেট করছে, মনে করছে যাই একটু খেলাধুলা করে আসি পোলাবানগুলোর সাথে। তো একটা জিনিস দেখো, আমার এই 0.95 ডিগ্রি যেটা ছিল, এটাকে সামহাও আমার মিনিটে নিয়ে যেতে হবে। সো মিনিটে কেমনে নিব, এটা না করলেও বোঝা যাচ্ছে আনসার এটাই হবে। জাস্ট এটা মাথায় রাখবা, 60 মিনিটে 1 ডিগ্রি হয়, ঠিক আছে? 60 মিনিট ইজ ইকুয়াল টু 1 ডিগ্রি। তাইলে এখান থেকে আমি বলতে পারবো 0.95 যেটা আছে, এটা হয়ে যাবে 0.95 ইন্টু 60 মিনিট। তাইলে এখান থেকে এখন হিসাব করে নাও, 0.95 ডিগ্রি ইন্টু 60 মিনিট যদি করো, 0.95 ইন্টু 60 কত হবে? 0.5 মানে 57 হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। 57 পয়েন্ট সামথিং আসবে, বাট 57 মিনিট। তাইলে তুমি দেখো 16 ডিগ্রি, ছোটবেলায় যেমন করতাম, 16.95 ডিগ্রি ইজ বেসিক্যালি, তুমি লিখতে পারো 16 ডিগ্রি এন্ড 0.95 ডিগ্রি, তার মানে লিখতে পারবা 16 ডিগ্রি 57 মিনিট, ঠিক আছে? সো সি নাম্বারটা আনসার। মানে আমি জাস্ট দেখাই দিলাম ইন্ডিভিজুয়ালি যদি তুমি অঙ্কগুলোকে আলাদা আলাদা করতা, লাস্ট পার্টটা কিভাবে করতে হইতো, ঠিক আছে? আই গেস এটা বোঝা গেছে, এটাতে সমস্যা থাকার কথা না। চলে যাব তাইলে পরেরটাতে, বলতেছে একটি সরু রেখা ছিদ্র দ্বারা ফ্রনহফার অপবর্তন। প্যারা নিও না, আমরা এটা নিয়েই পড়াশোনা করি। ফ্রেনেল ক্লাস নিয়ে আমাদের বইয়ে কোনো পড়াশোনা নাই, সুতরাং আমরা ফ্রনহফার নিয়ে কথাবার্তা বলি, এটা বলছি তোমাদেরকে। সৃষ্টির জন্য লেন্স থেকে 2 মিটার দূরে পর্দা রাখা হইলো, ভালো কথা, লেন্স থেকে পর্দার দূরত্ব দিয়ে দিছে। রেখা ছিদ্রের প্রস্থ দেওয়া আছে, তার মানে দিস ইজ ইয়োর চিরের প্রস্থ। এটা থেকে এ পেয়ে গেলা। দেখা যায় যে কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দুর পার্শ্বে 5 মিলিমিটার দূরত্বে অবম বিন্দু গঠিত হয়। তাহলে কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দুর দুই পাশে 5 মিলিমিটার দূরত্বে অবম বিন্দু গঠিত হয়। আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য বাইর করো। জাস্ট একটা ছোট্ট জিনিস এখান থেকে বোঝার চেষ্টা করো। লেটস সে এটা আমার স্ট্রাকচারটা ছিল, মানে এক্সপেরিমেন্টাল সেটআপ দেখতে মোটামুটি এরকম ছিল, জাস্ট মোটামুটি একটা রাফ আইডিয়া থাকলেই হবে। ওকে, সো এভাবে গিয়ে আমরা এই জায়গায় কেন্দ্রীয় চরমটা পাই, ঠিক আছে? তাহলে এটা হলো সেন্ট্রাল ম্যাক্সিমাম। তোমাকে বলতেছে কি, দুই পাশেই 5 মিলিমিটার দূরত্বে অবম বিন্দু তৈরি হচ্ছে। কেন্দ্রীয় চরমের আবারও পড়ি, কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দুর উভয় পার্শ্বে 5 মিলিমিটার দূরত্বে। তাইলে এই পাশেও 5 মিলিমিটার দূরত্বে একটা পাইতেছো, এই পাশেও 5 মিলিমিটার দূরত্বে একটা পাইতেছো। কমন সেন্স, এটা তো বলতেছেই তোমাকে। সো দিস ইজ ইউর ফার্স্ট মিনিমাম, অবম বিন্দু তৈরি হয়। তাইলে কাহিনী হইলো, এখান পর্যন্ত যদি একটা রেখা টানো, এই রেখাটাকে যদি ফুললি এখানে মিলায় দাও, দেখি একটু, এই যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়, এটা তাইলে হইলো প্রথম অবয়বের অপবর্তন কোণ। তোমার কাছে জানতে চাইছে আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত। একটু দেখো, পর্দার যে দূরত্বটা তোমাকে দেওয়া আছে 2 মিটার, এটা আসলে এটা। সো 2 মিটার এটা, এই যে এই দূরত্বটা, লম্ব দূরত্বটা, এটাও তোমাকে দেওয়া আছে। এটা কত বলছে বলো তো? 5 মিলিমিটার। সো দিস ইজ 5 mm। এখান থেকে কি থিটা বাইর করে নেওয়া যায় না? তাহলে থিটা সমান আমরা কি বলতে পারবো? থিটা সমান হবে tan ইনভার্স 5 into 10 to the power minus 3 divided by 2। এটা বসায় দাও, দেখো থিটার মান কত আসে। দেন আমরা বাকি অঙ্ক আমাদের অপবর্তনের সূত্র দিয়ে করে ফেলতে পারবো। সো tan ইনভার্স 5 into 10 to the power minus 3 divided by 2, এর আনসার হচ্ছে 0.143 ডিগ্রি। 0.143 ডিগ্রি। এটা যদি নিয়ে এবার বসায় দেই, তোমার কাছে জানতে চাইছে কি আলোর তরঙ্গ দৈর্ঘ্য, এটা কি বিন্দু বলো তো? অবম বিন্দু না? তাহলে অবমের জন্য আমি লিখতে পারবো কি, a sin থিটা
এন ল্যামডা। কত ক্রমের এটা? প্রথম ক্রমের। তাহলে এখান থেকে আমার চলে আসতেছে ল্যামডা যেটা, দ্যাট ইজ বেসিক্যালি এ হইল 0.2 মিলিমিটার, তাইলে 0.2 10⁻³ সাইনের ভিতরে কত ঢুকবে? 0.143 ডিগ্রি। তার সাথে চিন্তা করো এন প্রথম ক্রম যেহেতু 1 দিয়ে ভাগ চলে যাবে, দেখি কত হয়। তাইলে 0.2 × 10⁻³ ইন্টু সাইন অফ আনসার। ওকে, 4.99 10⁻⁷। আমি এইভাবেই লিখতে পারি 5 × 10⁻⁷ মিটার, যেটাকে চাইলে তুমি লিখতে পারো 500 ন্যানোমিটার। ঠিক আছে, 500 ন্যানোমিটার এভাবে করে আনসার দিয়ে দেওয়া যায়। তুমি চাইলে 5 × 10⁻⁷ এটা যদি রাখো, এটাও কিন্তু ভ্যালিড আনসার, এটা নিয়ে কোনো ভুল হওয়ার কোনো কিছু নাই আর কি। আচ্ছা হ্যাঁ, এই যে সিফাত আমাদেরকে আনসার দিয়ে দিছে অলরেডি, মাহাদি আনসার দিছে, গ্রেট, পারতেছি তাইলে, তাই তো? ওকে, পরেরটা, একটি ফ্রনহফার শ্রেণীর একক চিরের অপবর্তন পরীক্ষায় 6000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের একরশ্মি আলো ব্যবহার করা হলো। চিরটির বেধ এত হইলে কেন্দ্রীয় উজ্জ্বল পট্টির অর্ধকৌণিক বিস্তার বের করো। এই যে এটা দেখে অনেকের মাথা ঘুরায় যাবে, কারণ এটা আসলে কি বলছে। এর থেকে সোজা জিনিস তুমি এখন পর্যন্ত একটাও সলভ করো নাই। দেখো, এই যদি আমার সেট হয়ে থাকে, এটা যদি সেট হয়ে থাকে, কেন্দ্রীয় উজ্জ্বল পট্টি বলতে কি বোঝাচ্ছি? সেন্ট্রাল ম্যাক্সিমামটা। তাহলে একটু তাকাও, এটার অর্ধকৌণিক বিস্তার মানে কি? পুরাটা হইলো এতটুক, তাহলে শেষ হইছে তো এখানটাতে এসে, প্রথম যে আমার প্রথম না সরি কেন্দ্রীয় উজ্জ্বল যেটা, এটা শেষ হয় কোথায়? প্রথম অবমে। ভালো করে বুঝো, এটা শেষ হয় হইলো ফার্স্ট মিনিমাম যেখানে পাবা, এই জায়গাতে এটার বিস্তারটা শেষ হয়। সো কাহিনী হইলো, এটার অর্ধকৌণিক বিস্তার বলতে আসলে আমরা বুঝাইতেছি কি? আমরা বুঝাইতেছি এই পয়েন্টটা, এই যে কৌণিক বিস্তার মানে কি? অ্যাঙ্গেল। তাহলে পুরাটা তো হইলো দুই পাশে বিস্তৃত হবে, এখানে আমরা চাইতেছি অর্ধেক টুক কত। ভালো করে দেখো ছবিটা, বুঝে যাবা। সো এই পাশ এবং এই পাশ মিলায়ে এটা হলো তার পূর্ণ বিস্তার, এটা পুরা বিস্তার। তোমার দরকার অর্ধকৌণিক বিস্তার, সো তুমি জাস্ট এখানে একটা দাগ টেনে দাও। দেখো এই থিটাটা কত, এটাই জাস্ট তোমার কাছে জানতে চাচ্ছি, আর এক্সট্রা কিচ্ছু নাই। জাস্ট এই হাফ থিটাটা কত হবে, মানে পুরাটা হইলে বিস্তার হইতো টোটালটার, রাইট? আমি জাস্ট উপরের অংশটা চাইতেছি। তার মানে আসলে কোশ্চেনে এই যে অর্ধকৌণিক বিস্তার জানতে চাচ্ছে, এই জিনিসটা আসলে কার সাথে রেফার করতেছে? এটা হলো ফার্স্ট মিনিমামের বা প্রথম অবমের অপবর্তন কোণ, আর এটা আসলে সেম জিনিস। যদি ছবি দেখে না বুঝে থাকো, আরেকবার বলে দিচ্ছি, সেন্ট্রাল ম্যাক্সিমাম এখানে এটা বিস্তৃত থাকে কোথায় পর্যন্ত? বিস্তৃত থাকে হলো প্রথম অবম পর্যন্ত। তাইলে কাহিনী হলো, এখানে এই যে প্রথম অবমটা আছে, প্রথম অবম দুই পাশে যতটুক বিস্তৃত, এটা এই জায়গায় যে অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে, এটাকে বলি আমরা তার পূর্ণ কৌণিক বিস্তার। তার অর্ধকৌণিক বিস্তার কি হবে? ঠিক মাঝখান বরাবর কেটে দিলে যেটা হয়, অর্থাৎ প্রথম অবমের যে অপবর্তন কোণ সেটা বাইর করতে হবে। মনে আছে? দেখো, কেন্দ্রীয় উজ্জ্বল পট্টির কথা বলতেছে, চরমের কথা বলতেছে, বাট তুমি ক্যালকুলেশন কিসের করতেছো? আলটিমেটলি ঘুরায় ফিরায় অবমের। এটার কথা আমি বারবার বলে আসতেছি যে অবম অবম অবম, তোমার সবকিছুতে অবম নিয়েই কথাবার্তা বলতে হবে। তাহলে একটু চিন্তা করো, এখানে লিখতে হবে a sin থিটা ইজ ইকুয়াল টু n ল্যামডা। তাইলে আমার বাইর করতে হবে কি? অর্ধকৌণিক বিস্তার, অর্থাৎ থিটা। এই অঙ্ক অলরেডি করে ফেলছি একবার। তাইলে n এর মান কত? প্রথমটা ল্যামডা দেওয়া আছে কত জানি, 6000 অ্যাংস্ট্রম। সো 6000 10⁻⁻10 ডিভাইডেড বাই তোমার হবে a কত ছিল, 12 10⁻⁻7 হবে। 12 10⁻⁻7। এই সেন্টিমিটার আর মিটারের কাহিনীপত্র ভালো করে দেখে বুঝে কাজ করো, নাইলে কিন্তু ধরা খায় যাইতে পারো। সো 6000 10⁻⁻10 divided by 12 10⁻⁻7, আনসার আসতেছে 30 ডিগ্রি। নাইস, ডান। সো 30 ডিগ্রি কই আছে? এই যে
একেবারে প্রথম অপশনটাই হলো 30 ডিগ্রি। জীবন সুন্দর, আশা করি ভাল লাগছে, তোমাদের অসুবিধা হওয়ার কথা না আর কি এটাতে। ওকে, পারলাম। নাইস। এটা যদি হয়ে যায় তাহলে আমরা চলে যাব হইলো তোমার পরেরটাতে। দেখি বলতেছে a slit is illuminated by a light of wavelength 650 nanometer. The first minimum is obtained at theta equals 30 degree. The width of the slit is something. তোমার কিছু একটা বাইর করতে হবে। সো width of the slit জানতে চাইছে তোমাকে। দেখো আবারও দিন দুনিয়ায় তুমি মিনিমামের বাইরে একবারও যাবা না। আমার কথা যদি বিশ্বাস না হয় কোশ্চেন ব্যাংক খুলে দেখবা, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক খুলে একটা অঙ্ক বাইর করো, একটা অঙ্ক বাইর করো যে অঙ্কতে তোমার চরম নিয়ে কথাবার্তা বলছে বা চরম নিয়ে ক্যালকুলেশন করতে হয়। প্রত্যেকটাতে তুমি ঘুরে ঘুরে কোনো না কোনো ভাবে অবম নিয়ে কথা বলবা, কারণ একক চিরে দিস ইজ হোয়াট ইম্পর্টেন্ট। কাহিনী হইলো the width of the slit জানতে চাইছে। প্রথম মিনিমামের কথা বলছে থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি, তাইলে width of the slit a is equal to হয়ে যাবে n lambda divided by sin theta। তাহলে মান বসায় দাও। প্রথমটা বলছে যেহেতু 1 lambda কত 650 ন্যানোমিটার 650 10 to the power -9, আর sin theta sin 30 ডিগ্রির মান হয়ে যাবে হাফ। তাইলে 2 দিয়ে গুণ করলে 65 1300 13 into 10 to the power -7, so 1.3 মাইক্রন। এটাই আমার কাছে বেস্ট বেট মনে হচ্ছে, চেক করে দেখে নি। ইয়াপ 1.3 10 to the power -6 আসবে। -6 মিটার, দ্যাট ইজ এই যে 1.3 মাইক্রোমিটার। আমরা এভাবে তো লিখি, ঠিক আছে? 1.3 মাইক্রোমিটার, সো 1.3 মাইক্রন, দিস ইজ ফাইন, পারফেক্টলি ফাইন। আই গেস এটা নিয়ে তোমাদের সমস্যা থাকার কথা না, ঠিক আছে? আচ্ছা, তাহলে সামনের দিকে যাব। এটা হয়ে গেলে এরপর চলে যাব তাহলে অপবর্তন গ্রেটিং এ। নাও এই অপবর্তন গ্রেটিং এ চেঞ্জ কই আসে? প্রথম কথা, আমাদের যে সেটআপ, সেই সেটআপে চেঞ্জ আসে হইলো গিয়ে আমরা একটা চির থেকে অনেক অনেক বেশি চিরে চলে যাই। একটা ছোট্ট জিনিস বলি, এই জিনিসের আসলে ইয়েটা কই থেকে আসছে, আইডিয়াটা কই থেকে আসছে। তোমার আমরা যখন ইয়ং এর ডিচির পরীক্ষার কথা বলছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না, আমরা মাত্র 2টা স্লিট ইউজ করছিলাম, এরকম 2টা স্লিট ইউজ করছিলাম। কেন্দ্রীয় একটা চরম পাইতাম, তারপর এরকম কতগুলা উজ্জ্বল অন্ধকার পাইতে থাকতাম। মনে আছে কিনা জানি না, বাট কাইন্ড অফ ব্যাপারটা এরকম ছিল। দুই পাশে এরকম করে যাইতে থাকতো। এই ঘটনার গ্যাঞ্জামটা কোন জায়গায় ছিল? এই ঘটনার গ্যাঞ্জামটা এই জায়গায় ছিল যে তুমি যখন কোন একটা উজ্জ্বল বিন্দু নিয়ে কথা বলতেছো, অন্ধকার ইজ অন্ধকার, দ্যাটস ফাইন, অন্ধকার তো অন্ধকারই, মানে বাই ডিফল্ট পর্দাটা অন্ধকারই ছিল, এখান দিয়ে আলো গিয়ে কিছু কিছু জায়গাকে আলোকিত করছিল। মনে আছে নিশ্চয় তোমাদের? গ্যাঞ্জামটা যেখানে লাগতেছিল, যেখানে আলো হইতেছিল, বা তুমি যখন প্র্যাকটিক্যালি একটা পর্দা দেখো, এক্স্যাক্টলি কোন পয়েন্টটা আলোকিত বা কোন পয়েন্টটা অন্ধকার এটা না বোঝা যাইতো না। মানে সোজা হিসাবে আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে মাত্র 2টা সোর্স, মানে 2টা উৎস থেকে আলো যাইতেছে এবং এরা বিভিন্ন পথ পার্থক্যে মিলিত হইতো, ঠিক আছে? এন ল্যামডায় যেখানে মিলিত হইতো সেখানে বলতাম উজ্জ্বল হইতেছে, রাইট? এক্স্যাক্টলি যেখানে 2n+1 ল্যামডা বাই 2 তে হইতো সেখানে বলতাম অন্ধকার হইতেছে। বাট ওই পয়েন্টগুলা কই? ওই পয়েন্টগুলা প্র্যাকটিক্যালি কিন্তু কখনো বোঝাই যাইতো না। পর্দার মধ্যে তুমি যখন দেখতা, প্র্যাকটিক্যালি কখনো ওই পয়েন্টগুলা বোঝাই যাইতো না, ঠিক আছে? মানে যে এই বিন্দুটা উজ্জ্বল, ঠিক এক্স্যাক্টলি এখানটাতেই এন ল্যামডা হইছে, কারণ তার সাথে মিশে থাকতো। মানে জাস্ট সোজা হিসাবে আমি বলি, যেমন ধরো এটা ধরো সেন্টার, এই জায়গায় এন ল্যামডা পথ পার্থক্যে মিলিত হয়েছে, বোঝাই যাচ্ছে 2 ল্যামডা পথ পার্থক্যে মিলিত হয়েছে, এখান থেকে একটা গেছে, এখান থেকে একটা গেছে। একটা ছোট্ট জিনিস চিন্তা করো, এর আশেপাশে যে পয়েন্টগুলো আছে এগুলোতে পথ পার্থক্য কি? ওই 2 ল্যামডার আশেপাশে 1.7 ল্যামডা, 1.3 ল্যামডা, এরকম কিছু হবে, তাই না? মানে এটা ধরো একটা উজ্জ্বল, এক্স্যাক্টলি এই পয়েন্টটাতে যে 2টা রশ্মি আসতেছিল এদের পথ পার্থক্য যদি 2 ল্যামডা হয়, এখানে কত হবে? 2.1 ল্যামডা, এখানে হয়তো 1.9 ল্যামডা হবে। কাহিনী হলো যখন তুমি প্র্যাকটিক্যালি এটা পর্দায় দেখো, পার্থক্য বোঝা যায় না। এক্স্যাক্টলি ওইরকম উজ্জ্বলতার পার্থক্য 1.9 ল্যামডা 2.1 ল্যামডার সাথে
টু ল্যামডার হয় না, কিন্তু আমার তো এটা এক্স্যাক্টলি হইলো গিয়ে আলোকিত হওয়ার কথা ছিল, তাই না? সো এই সমস্যা কাটানোর জন্যই তখন হইলো গিয়ে আমরা বললাম যে ঠিক আছে অনেকগুলা চির করে ফেলো, ঠিক আছে, চিরের সংখ্যা বাড়ায় দাও। তো যখন এই চিরের সংখ্যা অনেক অনেক বাড়ানো হইলো, সুবিধাটা কই পাইতেছো দেখো, আমি জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দেই। আমি এখন যা কথাবার্তা বলতেছি এটা যদি মনে করো যে খুব কঠিন লাগতেছে, জাস্ট শুনে যেতে থাকো, এটা বুঝতেই হবে এরকম কোনো কথা নেই, ঠিক আছে? দিন দুনিয়া সবকিছু, বা এটা না বুঝলেও অঙ্ক করা যাবে, আরামসে অঙ্ক করা যাবে। আমি জাস্ট একটু এক্সপ্লেন করার চেষ্টা করতেছি। সো এখানে অনেকগুলা মানে পথ থেকে আলো বেরোইতেছে কাইন্ড অফ। এখানে তোমরা তো পড়ছো প্রত্যেক সেন্টিমিটারে কতগুলা দাগ থাকে, মনে আছে? প্রত্যেক সেন্টিমিটার হাজার হাজার দাগ থাকে, তাই না? সো এরকম হাজার হাজার তীর দিয়ে আলো যাইতেছে। আমি যদি র্যান্ডম একটা পয়েন্টের কথা চিন্তা করি, ঠান্ডা মাথায় বুঝো, র্যান্ডম যে কোনো একটা পয়েন্টের কথা চিন্তা করলাম, এই পয়েন্টে এখান থেকে আলো যাচ্ছে, এখান থেকে যাচ্ছে, এখান থেকে যাচ্ছে, সবাই গিয়ে একসাথে উপরিপাতিত হচ্ছে, সব জায়গা থেকে গিয়ে আলো উপরিপাতিত হচ্ছে। সো ধরো ধরো যে আমি একটু আগে যেরকম বলতেছিলাম যে ঠিক আছে এক্স্যাক্টলি 2 ল্যামডা পথ পার্থক্য থাকলে পারফেক্টলি উজ্জ্বল হওয়ার কথা ছিল, কিন্তু হোয়াট অ্যাবাউট কোন একটা জায়গায় 0.1 ল্যামডা আছে, বা ধরো 2.1 ল্যামডা পথ পার্থক্য আছে, ওইটাও তো উজ্জ্বল হয়ে বসে আছে আমাদের ইয়ং-এর দ্বিতীয় পরীক্ষার সময়। এখানে লেটস সে আমি যদি বলি তোমার ধরো এরকম কিছু একটা, যে প্রথমটার সাথে এখানে কি কি পথ পার্থক্যে মিলিত হচ্ছে আলো, এভাবে জাস্ট যদি একটু দেখি, এটা গেছে, এটাকে রেফারেন্স ধরলাম, ঠিক আছে? এটাকে যদি আমি রেফারেন্স ধরি, তাইলে রেফারেন্সের সাপেক্ষে ধরো প্রথমটার পথ পার্থক্য 1.1 ল্যামডা, একটু বেশি। ইয়ং-এর দ্বিতীয় পরীক্ষা হইলে কি হইতো? এই দুইটা মিলেও সাদাই তৈরি করতো। ইয়ং-এর দ্বিতীয় পরীক্ষা হইলে দুইটা মিলে সাদা তৈরি করতো। বাট এবার মজার জিনিস কি, অনেকগুলা চির আছে, সবাই সমান স্পেসিং এ। প্রথমটার সাথে দ্বিতীয়টার যদি 1.1 হয়, তাহলে প্রথমটার সাথে তৃতীয়টার হবে 2.2 ল্যামডা, পরেরটা হবে 3.3 ল্যামডা, পরেরটা হবে 4.4 ল্যামডা, 4.5 ল্যামডা, এরপর যা যেতে থাকবে, সরি ভুল বলছি, 4.5 না, 5.5, 5.5 ল্যামডা, দেন পরেরটা হবে 6.6 ল্যামডা, 7.7 ল্যামডা, এরকম করে যেতে থাকবে। আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি, এক্স্যাক্টলি এটাই হবে এরকম কোনো কথা না, এটা 1.01 হইতে পারে। বাট আমার কথা হলো হোয়াট এভার, যাই হোক না কেন, আমার কাছে এরকম সবগুলা মাল্টিপল আকারে আসতে থাকবে। সুবিধা কই পাচ্ছি? সুবিধাটা এখানে পাচ্ছি, দেখো যখন আমি এটা নিয়ে একটু গেজাইতেছি আর কি, যদি মনে করো প্যাচ লাগতেছে জাস্ট ইগনোর, সমস্যা নেই, আমরা এটা না বুঝলেও হবে, একটু পরে অঙ্ক করবো। সো হোয়াট এভার, আমি যেটা বলতেছিলাম, ইয়ং-এর দ্বিতীয় পরীক্ষায় এরকম 1.1 ল্যামডা কেসেও আমরা একেবারে সুন্দর আলোকিত জোন পাচ্ছিলাম। বাট যখন আমি গ্রেটিং নিয়ে কথা বলতেছি, এবার দেখো অনেকগুলা পথ পার্থক্য চলে আসতেছে, এবং মজার ব্যাপার যেটা, এই রেফারেন্সের সাথে এই ভদ্রলোক সামথিং ল্যামডা বাই 2 পথ পার্থক্যে আছে, ঠিক আছে? রেফারেন্সের সাথে এই ভদ্রলোক সামথিং ল্যামডা বাই 2 পথ পার্থক্যে আছে, 5 ল্যামডা বাই 2, এটা এটারে ক্যান্সেল আউট করে দিবে। 1.1 ল্যামডার যেটা আছে এটা 6.6 ল্যামডাকে ক্যান্সেল আউট করে দিবে। আগে ইয়ং-এর দ্বিতীয় পরীক্ষায় এগুলা ছিল না। 2.2 ল্যামডাতে যে আছে সে 7.7 ল্যামডাকে ক্যান্সেল আউট করে দিবে। 3.3 ল্যামডা 8.8 ল্যামডার সাথে ক্যান্সেল আউট হয়ে যাবে, কারণ এরা সামথিং ল্যামডা বাই 2 তে আছে। পার্থক্য দেখো সামথিং 0.5 ল্যামডা, তার মানে কি ল্যামডা বাই 2 এর গুণিতক, বিজোড় গুণিতক আর কি। সো এই কথার মানে কি, এরা একজন আরেকজনকে যদি ক্যান্সেল আউট করে দেয় এভাবে সবার জন্য, দেখো এই দুইটার মধ্যে পথ পার্থক্য কিন্তু এক্স্যাক্টলি ওই যে 2n+1 ল্যামডা বাই 2 আমরা পড়ছি না যে অবমের জন্য এটাই হইতে হয়, এটা হওয়ার দরকার নাই। বিলিভ মি, অন্ধকার হওয়ার জন্য এই শর্ত মানার দরকারই পড়ে না। আমার এই প্রথম দুইটার মধ্যে যদি পথ পার্থক্য প্রথম দুইটার মধ্যে পথ পার্থক্য 1.1 কেন 0.2 ল্যামডা হইলেও আলটিমেটলি দেখা যাবে এরকম, নিচের যে মাল্টিপল গুলো আছে এগুলোর জন্য একটা আরেকটাকে ক্যান্সেল আউট করেই দিচ্ছে। ফলে হয় কি, এক্স্যাক্টলি যেখানে এন ল্যামডা আছে, এক্স্যাক্টলি যেখানে এন ল্যামডা, লাইক এটা 1, সরি এটা 0, এখানে ল্যামডা, এটা 2 ল্যামডা, এটা 3 ল্যামডা, এটা 4 ল্যামডা, এটা 5 ল্যামডা, এরকম অবস্থায় যখন থাকে
কেবলমাত্র তখনই এখানে উজ্জ্বলতা অনেক বেশি হয়। বাকি সব পয়েন্টগুলাই অলমোস্ট ক্যান্সেলড আউট হয়ে যাওয়ায় তীব্রতা অনেক কমে যায় এবং তুমি অনেক শার্প এরকম দাগ দেখতে পাও। দেখো আগের কেসেও আমরা কি পাচ্ছিলাম, ছড়ানো আলো, অনেকখানি আলো অন্ধকার, আবার আলো অন্ধকার, এক্স্যাক্টলি ব্রাইট স্পট পাচ্ছিলাম না। এখানে কতগুলো জাস্ট ব্রাইট দাগ দেখতে পাবো বা ব্রাইট বিন্দু দেখতে পাবা। আশা করি আমি যা বলতে চাইছি বুঝাইতে পারছি যে এই বরাবর পর্দায় যদি তীব্রতা দেখো, ঠিক যে পয়েন্টটা উজ্জ্বল সেখানে অনেকখানি উজ্জ্বলতা পাবা, বাকি জায়গাগুলো অলমোস্ট জিরো, অলমোস্ট জিরো। আই গেস আমি আমার কথা বুঝাইতে পারছি। তো আমি যা বলতে চাইছি তোমরা কেউ বুঝছো কিনা একটু আমাকে ইনবক্সে জানাও। হাওয়েভার এরপর আমরা তাইলে ফেরত চলে যাব আমাদের আলোচনায়। তোমরা কি বুঝছো কিনা একটু আমাকে জাস্ট ইনবক্সে জানাও যে হ্যাঁ ভাই এটা নিয়ে যা যা বলছি এটা বুঝছি। আচ্ছা মাহদি বলছে বুঝছে। আচ্ছা মাহদি মোটামুটি আনসার করে সবসময়, সুতরাং বোঝা যাচ্ছে যে আমি একটু হলেও বুঝাইতে পারছি। আচ্ছা এই জিনিস কোথায় ব্যবহার করতে হয়? এখন প্র্যাকটিক্যাল ইউজ নিয়ে তোমাদের সিলেবাসের মধ্যে ওইরকম কিছু লিখা নেই। আমি এক্স্যাক্টলি এক্ষুনি তোমাদের সাথে রিলেভেন্ট ইউজ ওইরকম তো বলতে পারতেছি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। যদি কারোর কনফিউজিং লাগে কথাবার্তা, আমি একটু আগে যা যা বলছি এগুলা এগুলা আরেকবার হলো ভিডিও রিপ্লে করে দেখে নিতে পারো, বুঝছো? মানে পুরো জিনিসটা আরেকবার শুনলে হয়তো তখন তোমার জন্য ইজিয়ার হবে। তুমি একবার পড়ে নিবা, পড়ার পরে বুঝছো, তখন ইজিয়ার হবে। কারণ ইয়ং এর ডিজির পরীক্ষা তোমার মনে নেই, এটা আমি জানি। আচ্ছা সো কাহিনী হইলো, একটু মনে করে দেখো এখানে আমরা ইন্টারেস্টেড হইলো এই চরমগুলা নিয়ে, রাইট? সবকটা চরম নিয়ে ইন্টারেস্টেড। সো আমার এখানে দাবি এরকম, চরমের শর্ত কি? চরমের শর্ত হলো ডি সাইন থিটা। আমি বাকি সব কাহিনীপত্রে পরে যাচ্ছি। ডি সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা। বিলিভ মি, ওই যে একটু আগে বলছিলাম তোমাদেরকে, আগেরটাতে যেরকম আমাদের অবম ছাড়া কিছু নিয়ে চিন্তা করতে হয় না, এখানে চরম ছাড়া কিছু নিয়ে চিন্তা করতে হবে না। দেখো প্র্যাকটিক্যালি আমি একটু আগে যখন তোমাকে বললাম এই কেসটার কথা, এখানে আমরা সব এরকম চরমগুলা নিয়ে ইন্টারেস্টেড, বাকি প্রায় প্রত্যেকটা বিন্দুই অন্ধকার থাকে, অলমোস্ট জিরোতে চলে যায়। ঠিক আছে, বাকি প্রত্যেকটা বিন্দুই অলমোস্ট জিরোতে চলে যায় বলে আলাদা করে অবমের শর্ত তুমি ওই রকম করে ফিজিক্সের বইগুলাতে পাবা না, এটা খালি আমাদের বাংলা বইতেই আছে। ঠিক আছে, সো এই অবম নিয়ে আসলে মাথা ঘামানোর দরকার নাই। এখান থেকে তোমার জীবনে অঙ্ক আনসারও করতে হবে না। এটার অবম একদমই হুদাই ফালতু একটা জিনিস। 2n+1 λ/2, এটা নিয়ে বসে থাকো, এই ইকুয়েশন নিয়ে বসে থাকো। আমার আমার টার্গেট অলওয়েজ এটা। এবং এখানে n এর ভ্যালু 0, 1, 2, 3 and so on, এগুলা হইতেই পারে। আচ্ছা, যেটা নিয়ে কথা বলা দরকার সেটা হলো ডি। ডি কে আমরা বলি হলো গ্রেটিং ধ্রুবক। ডি কে বলা হয় গ্রেটিং কনস্ট্যান্ট। ডি হলো গ্রেটিং ধ্রুবক বা গ্রেটিং কনস্ট্যান্ট, যেখানে ডি কে চাইলে আমরা এভাবে দুইটা ভাগে ভাগ করে ফেলতে পারি, যে দিস ডি ইজ ইকুয়াল টু এ প্লাস বি, যেখানে এ হইল চিরের প্রস্থ, স্লিট উইডথ, আর বি হইল এক চির থেকে আরেক চিরের দূরত্ব। দুইটি পরপর দুইটা চিরের দূরত্ব আর কি, পরপর কথাটা লিখলাম না, দুইটা চিরের দূরত্ব। আচ্ছা, তো কাহিনী হইলো এই যে চিরগুলা তৈরি করার জন্য আমরা কাচের মধ্যে দাগ কাটি, দাগ কেটে তৈরি করি। তাইলে আমরা এখান থেকে বলতে পারবো ডি ইজ ইকুয়াল টু 1/n, যেখানে এন কে আমরা বলি হইলো একক দৈর্ঘ্যে দাগ সংখ্যা। রাইট? আচ্ছা, কেন একক দৈর্ঘ্যে দাগ সংখ্যা বলতেছি একটু চিন্তা করো। এটা এটা খুব সোজা জিনিস, বোঝা যায় ইজিলি। লেটস সে আমরা একটা এরকম নিলাম, কাঁচ নিলাম, ফুললি ক্লিয়ার কাঁচ। এখন করতে হবে কি, আমার কিছু জায়গা বন্ধ করে দিতে হবে যে জায়গা দিয়ে আলো যাবে না। সো কাইন্ড অফ ধরো আমরা এখানে দাগ কাটবো, দাগ কাটলে কি হবে, কিছুটা জায়গা অস্বচ্ছ হয়ে যাবে। আমি যখন এটার মধ্যে হীরা দিয়ে দাগ কেটে ঘষে অস্বচ্ছ বানাই দিব, ওই জায়গা দিয়ে আলো যাবে না, যে জায়গাটা স্বচ্ছ থাকবে সেটা দিয়ে আলো যাবে। সো কাহিনী হইলো এরকম, ধরো আমরা দাগ কাটতে শুরু করলাম, এখানে এরকম প্রথমে একটা দাগ দিলাম, দেন আরেকটা দাগ দিলাম, আরো একটা দিলাম,
এভাবে করে ধরো দাগ কাটতে কাটতে যাইতেছি, এটা আরো সূক্ষ্ম হয় অবশ্যই, আমার এটাকে স্ট্যান্ডার্ড ধরার কোনো কিছু হয় নাই, বাট আমি এটাকে একটু জুম ইন করে যদি দেখি, যেটা ইম্পর্টেন্ট সেটা হলো একটু জুম ইন করে যদি দেখো এরকম একটা জায়গা, মজার একটা ব্যাপার দেখতে পাবো। লাইক ধরো এইরকম একটা দাগ পাইছো মোটা, মাঝখানে কিছুটা ফাঁকা জায়গা, তারপর আরো একটা পাবা এরকম দাগ মোটা, মানে আমি জাস্ট জুমড ইন ভার্সনটা দেখাইতেছি। তাহলে দেখো এই মাঝখানের জায়গা, সবুজ জায়গাটা দিয়ে আলো যাইতে পারবে না, সবুজ জায়গাটা দিয়ে আলো যাওয়া সম্ভব না। আলো যাবে কি মাঝখানের এই ফাঁকা জায়গাটা দিয়ে? এইটা চির, এটা চির, মাঝখানের এই স্পেস গুলো হলো চির। সো বুঝতেই পারতেছো এখানে আমি যদি একটা সার্টেন ডি ডিস্টেন্স নেই, এই যে এতটুকু ডিস্টেন্সকে আমরা তো ডি বলতেছিলাম, রাইট? এটা যদি ডি হয়, এখানের মধ্যে কি কি আছে ভালো করে দেখো, নোটিস করলেই বুঝবা। এই যে এই ডিস্টেন্সটা হইলো এ, আর এই ডিস্টেন্সটা হইলো বি, তাইলে এ আর বি কে যোগ করলে টোটাল ডি ডিস্টেন্স পাওয়া যাচ্ছে। দেখো তো ডি ডিস্টেন্সে দাগ পাচ্ছ কয়টা, ভালো করে দেখো, একটা ফাঁকা জায়গা পাচ্ছ, একটা দাগ পাচ্ছ। এই ছবিটাকেই তো এনলার্জ করে এখানে দেখাইছি। ডি ডিস্টেন্সে দাগ পাচ্ছ একটা, জাস্ট একটা ঐকিক নিয়ম করো, ডি দূরত্বে দাগ পড়ছে একটা, তার মানে দাগ মানে আসলে কি বন্ধ জায়গা। এই যে এখানে চিরের মাঝখানে যে দুইটার মাঝখানে ফাঁকা, আমি দুই আঙ্গুল দিয়ে দুইটা ডট দিছি, এই যে এটা ডি, এটাই দাগ, এটা এই বরাবর দাগ দিয়ে বন্ধ করে দেওয়া হয়। সো ডি দূরত্বে দাগ কয়টা? একটি। তাইলে একক দূরত্বে দাগ কয়টা? 1/dt। এটাকে আমরা এন হিসাবে দেখাচ্ছিলাম না, n ইকুয়ালস টু 1/d। সো মিলে গেল, হিসাব বুঝছি। আশা করি কারোর এটা নিয়ে সমস্যা থাকার কথা না। ওকে, সো যদি এটা হয়ে যায়, আমি আবারও বলতেছি আমরা চরম নিয়ে মোস্টলি কথাবার্তা বলবো, সো এটা নিয়ে প্যারা খেও না। ঠিক আছে, চলে যাচ্ছি তাহলে পরের স্লাইডে। কোনো অপবর্তন গ্রিটিং এ প্রতি সেন্টিমিটারে 6000 রেখা রয়েছে, এর ভিতর দিয়ে 5896 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো দেওয়া হলে দ্বিতীয় চরমের জন্য অপবর্তন কোণ বের করো। দেখো চরমে চলে গেছি আমরা, আবার অপবর্তন গ্রেটিং নিয়ে কথাবার্তা বলতেছি। প্রতি সেন্টিমিটারে 6000 রেখা আছে, সো একটু জাস্ট মাথায় রেখো, এন এর ভ্যালু তোমাকে বলছে 6000 পার সেন্টিমিটার। দেখো এটা সেন্টিমিটার না। কেন এই কথাটা বলতেছি, তুমি একটু পরে যখন এটাকে পার মিটারে কনভার্ট করবা, তোমাকে কিন্তু উল্টা প্রসেস করতে হবে। অর্থাৎ এটা হয়ে যাবে 6 × 10⁻³ আছে, আর এখানে আরো দুইটা অ্যাড হয়ে 6 × 10⁵ পার মিটার হয়ে যাবে। অর্থাৎ তুমি যেটা মনে রাখবা, দ্যাট ইজ বেসিক্যালি যে পার সেন্টিমিটার থেকে যখন তুমি পার মিটারে যাচ্ছ, তুমি উল্টা কাজ করবা, এখানে 100 গুণ করবা। ঠিক আছে, পার সেন্টিমিটার থেকে পার মিটারে যাইতে 100 গুণ করতে হয়। আচ্ছা, সো দ্বিতীয় চরমের জন্য অপবর্তন কোণ বাইর করতে বলছে, তাহলে আমরা বলবো 1/n sin থিটা ইজ ইকুয়াল টু n ল্যামডা। তাইলে জীবন সুন্দর হয়ে যাবে কিভাবে, অপবর্তন কোণ থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স n ল্যামডা বসায় দাও। তাহলে সাইন ইনভার্স, এই n এর ভ্যালু হইলো গিয়ে তোমার 6 × 10⁵, দ্বিতীয় ক্রমের চরম, আর সাথে হবে 5896 × 10⁻⁻⁻। সব মিলে এবার দেখি কত আসে আনসার। আমরা চেষ্টা করি বের করে ফেলার, কত হয় বুঝে যাব খুব ইজিলি। সাইন ইনভার্স 6 × 10⁵ ইন্টু 2 × 5896 ইন্টু 10⁻⁻10। Okay, 45.03, 45.03 ডিগ্রি। 45.03 সব থেকে কাছাকাছি কোনটা আছে? আমার কাছে 45.03 আসছে, তোমাদের আর কিছু আনসার আসছে কিনা বলো তো? 5896 তো বসাইলাম, 45.03 ডিগ্রি আসছে, তার মানে সঠিক উত্তর আসলে নাই এখানে। ঠিক আছে, সো এটার সঠিক উত্তর নাই একটাও, যেহেতু কাছাকাছিও কিছু নাই, সো নো কারেক্ট আনসার। জীবনে অনেক গ্যাঞ্জাম। ঠিক আছে,
এটা গেল, এটা নিয়ে মাথা ঘামায়ও লাভ নাই, চলে যাবো পরেরটাতে। গ্রেটিং এর ভিতর দিয়ে 5000 অ্যাংস্ট্রোম তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেলা হইলে, সো 5000 অ্যাংস্ট্রোমের কথা বলছে, প্রথম ও তৃতীয় চরমের জন্য অপবর্তন কোণের পার্থক্য কত? তাইলে প্রতি সেন্টিমিটারে আবারও 6000 রেখা আছে, তার মানে n ইকুয়ালস টু 6 ইন্টু 10⁵। ঠিক আছে, যত হাজার থাকবে তত ইন্টু 10⁵, দ্যাটস ইট, এটা মাথায় রাখলেই চলে। সো θ1 কত হয় দেখি একটু। θ1 সমান হবে সাইন ইনভার্স, একটু আগে যেহেতু করে আসছি সো আমি একবারে বসাই দিচ্ছি 6 10⁵। প্রথমের জন্য 1, আর ল্যামডা হলো 5000 অ্যাংস্ট্রোম, তার মানে 5000 10⁻⁻10। আর θ2 সেম জিনিস, সাইন ইনভার্স 6 10⁵, এখানে জাস্ট হবে 3, বাকি সব সেম 5000 ইন্টু 10⁻⁻10। চলো বসায় দেই, ক্যালকুলেটরে বসায় দিলেই জীবন সুন্দর হয়ে যাবে। 6 ইন্টু 10⁵, সাথে 1, 17.457 ডিগ্রি, 17.457 ডিগ্রি। আর পরেরটা আসবে 64.158 ডিগ্রি, অনেক বেশি আসতেছে। ওকে, 64.158 ডিগ্রি বিয়োগ করে দেই, মাইনাস 17.457 ডিগ্রি, 46.70 আসতেছে। সো ডেল্টা থিটা equals to θ3 minus θ1 equals to 46.7 ডিগ্রি। 46.7 ডিগ্রি কই আছে? এই যে এক্স্যাক্টলি আনসার আছে সি তে। সো সি ইজ ইউর কারেক্ট আনসার, কাহিনী শেষ। এই যে তন্ময় আমাদেরকে আনসার দিছে, মাহাদি আনসার দিছে, আব্দুল্লাহ আনসার দিছে, সবার উত্তর সঠিক। আচ্ছা, সিফা তো আনসার দিছিলা, তার উপরে আর কে আনসার দিছে দেখি একটু। আচ্ছা ওকে, হ্যাঁ আমি একটু পরে তাইলে নামাজের ব্রেক দিব, হ্যাঁ, সো সমস্যা নাই, টেনশন নিও না, অবশ্যই নামাজের ব্রেক দেওয়া হবে। আমি একটু জাস্ট অপবর্তন গ্রেটিং এর পার্টটা শেষ করে ফেলি, আমাদের আর ছোট্ট একটা দুটো অঙ্ক আছে। সো কোন অপবর্তন গ্রেটিং এর ভিতর দিয়ে আবারও এত তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেললে দ্বিতীয় চরমের জন্য অপবর্তন কোণ দেওয়া আছে, এন এর মান জানতে চাইতেছে। তাইলে দেখো একবারে করে ফেলি, 1/n ইজ ইকুয়াল টু তোমার আমরা বলতে পারবো কি n ল্যামডা বাই সাইন থিটা। তাহলে দেখো এখান থেকে n এর মান পেয়ে যাব, সাইন থিটার মান কত? সাইন 30 ডিগ্রি, হাফ। আমাকে বলছে দ্বিতীয় চরমের জন্য, তার মানে সেকেন্ড অর্ডার, আর 5 ইন্টু 10⁻⁻7 হবে, এটা 500 ন্যানোমিটার আসলে। তাইলে 5 ইন্টু 10⁻⁵ সেন্টিমিটার। এখান থেকে বসায় দিই কত আসে। এটা খুব বেশি কঠিন না, 4 ভাগ যাবে, তারপরেও দেখি 0.5 ডিভাইডেড বাই 2 ইন্টু 5 ইন্টু 10⁻⁻7। তাহলে আনসার আসতেছে হলো 5 ইন্টু 10⁵। সো 5 ইন্টু 10⁵ যদি পার মিটার হয়, পার সেন্টিমিটারে কত হবে বলো তো? 5 ইন্টু 10 কিউব পার সেন্টিমিটার, তার মানে 5000 দাগ পার সেন্টিমিটার। একটু আগে যে কনভার্সন দেখাইছিলাম এটা একটু মাথায় রেখো। তাইলে পার মিটার থেকে পার সেন্টিমিটারে নিতে হইলে গুণ করতে হবে 10⁻²। ঠিক আছে, 10⁻² করতে হবে, মানে মিটার টু সেন্টিমিটারের যে কনভার্সন এটার উল্টাটা হবে। ঠিক আছে, কারণ এখানে তুমি উল্টা রিলেশন নিয়ে কথা বলতেছো। সেম একটি অপবর্তন গ্রেটিং এর প্রতি সেন্টিমিটার এত রেখা আছে যার মধ্য দিয়ে সোডিয়াম আলোর দ্বিতীয় চরমের বর্ণালী পাওয়া যায়। দুইটি সোডিয়াম আলোর তরঙ্গ দৈর্ঘ্য 5890 আর 96। জানতে চাচ্ছে এদের মধ্যে কৌণিক দূরত্ব কত। তাহলে কি বলছে? দ্বিতীয় চরমের জন্য। তাহলে আমরা থিটা প্রথমে বাইর করি ল্যামডা 1 এর জন্য। সো θ1 ইকুয়ালস টু সাইন ইনভার্স n ল্যামডা, এটা আমরা অলরেডি ইউজ করছি অনেকবার। 6000 মানে 6 ইন্টু 10 কিউব। দ্বিতীয় চরমের কথা বলছে, সো 2, আর ল্যামডা হলো 5890 দিব প্রথমে, পরের বার দিব 5896। θ2 ইকুয়ালস টু সাইন ইনভার্স 6 ইন্টু 10 কিউব
ইন্টু 2 ইন্টু 5896 10⁻⁻10। চলো দেখি কত কত আসে, ক্যালকুলেটরে একটু বসায় দিই মানগুলা। সাইন ইনভার্স 6 ইন্টু 10 কিউব ইন্টু 2 ইন্টু 5890 ইন্টু 10⁻⁻10 0.405। আচ্ছা, দেন আসতেছে হলো পরেরটা 5896 বসাইলে 0.4। ওহো, খুবই খুবই ট্রিকি। চলো আরো কয়েক ঘর লাগবে। এটাটা একটু লিখে রাখি, 0.40538। আর আগেরটা আসছিল 0.40496, 0.40497 আসলে। এখান থেকে এবার বাইর করো ডেল্টা থিটা কত। তাহলে ডেল্টা থিটা হবে এটা মাইনাস 0.40538, 0.00041। এরকম কিছু একটা আসতেছে আর কি, 0.00041। সো 6 ইন্টু, ও আচ্ছা হ্যাঁ, এই জন্যই তো মনে হয় আনসার মিলে নাই। দাঁড়াও তো, অদ্ভুত আনসার আসতেছে। ইয়াপ, এটা 5 হবে। দেখছো ভুল করছি। থ্যাংক ইউ। কি জানি বলছো? হ্যাঁ আব্দুল্লাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ, থ্যাংকস আ লট ভাই। সো সাইন ইনভার্স আবার বসাই 6 10⁵ 2 ইন্টু 5890 ইন্টু 10⁻⁻10। ওকে, এই তো এবার সুন্দর আনসার আসছে। খুবই কনফিউজড হয়ে যায় জীবনে। 44.975। ওকে গ্রেট। পরেরটা 96 বসাইলে কত আসে? 45.033। গুড। তাইলে এবার বিয়োগ করো। হাওয়েভার প্রসেস বুঝলে তো হইলই, সব ছোটখাটো ভুল করতেই পারি, তোমরা পরীক্ষার হলে না করলেই হইলো। মাইনাস 44.975, আনসার আছে 0.058 ডিগ্রি। ওকে, মাচ মোর রিজনেবল আনসার। আগের আনসারটা মানতে পারতেছিলাম না কোনো এক কারণে। থ্যাংক ইউ, থ্যাংকস এ লট। ওকে 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 গ্রেট। সো এটা এটা মোটামুটি পারা গেল, ইজি জিনিস, সহজ অঙ্ক ছিল। আমরা এখানে সমবর্তনে যাব, বাট একটু জাস্ট আমাকে বলে দাও নামাজের সময় হয়েছে কিনা, তাইলে আমরা নামাজের একটা ছোট্ট ব্রেকে যাব, ব্রেক থেকে এসে এটা পড়ে যাব। আচ্ছা, সো ওকে গ্রেট। আনসার যেহেতু মিলছে, তাইলে আমরা একটা প্রেয়ার ব্রেক নিব। এখন বাজে হলো 6টা 31। আমরা ব্যাক করব তাইলে 6:45-এ। ওকে, টিল দেন, টাটা।
ওকে, সো আমরা শুরু করি। ছোট ছোট দুইটা ইকুয়েশন আছে সমবর্তনের। প্রথমটা হলো মেলাসের সূত্র। আমরা যখন আনপোলারাইজড লাইটকে পোলারাইজ করি, তো তোমরা অলরেডি এটা জানো, আনপোলারাইজড লাইট মানে হলো গিয়ে আলো চারপাশেই সকল তলে হলো ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের কম্পোনেন্ট থাকে। তুমি যে কোনো একটা নিয়ে চিন্তা করো, লেটস সে আমরা খালি ইলেকট্রিক ফিল্ড নিয়ে চিন্তা করতেছি, আমরা তো এটা জানি আলো হইলো গিয়ে ইলেকট্রিক আর ম্যাগনেটিক ফিল্ডের কম্বিনেশন, তাই না? একসাথে থাকে পারপেন্ডিকুলারলি। সো তুমি জাস্ট হইলো ইলেকট্রিক ফিল্ড নিয়ে ভাবো যে বিভিন্ন ডিরেকশনে ইলেকট্রিক ফিল্ড কাঁপতে থাকে। এটাকেই পোলারাইজ করে যদি শুধুমাত্র একটা ডিরেকশনে নিয়ে আসা হয়, এটাকেই বলি হলো পোলারাইজেশন। তাইলে অসমবর্তিত আলো পোলারাইজারের মধ্যে দিয়ে পাস করাইলে সেটা পোলারাইজড হয়ে যায়। কিভাবে পোলারাইজেশন হয় এটা নিয়ে আমাদের সিলেবাসে কোনো ধরনের কোনো কথা নেই, আমরা এটা নিয়ে কথা বলবো না আপাতত। আমরা কেবলমাত্র মেলাসের সূত্রে এখানে ইন্টেন্সিটি রিলেশনগুলা দেখব। সো সোজা হিসাবে আনপোলারাইজড লাইটের ইন্টেন্সিটি যদি আই নট হয়, মেলাসের সূত্র বলে প্রথমবার পোলারাইজ করলে পরে এটার ইন্টেন্সিটি হাফ হয়ে যায়। ঠিক আছে, এটার ইন্টেন্সিটি হাফ হয়ে যায়, এটা লাইট পোলারাইজড হয়ে গেল। এবার এই পোলারাইজড লাইটটার অ্যাক্সিসকে যদি ঘুরায় দিতে হয়, পোলারাইজড লাইটের যদি আমরা অ্যাক্সিস ঘুরায় দেই, তখন আমরা যেটা ইউজ করি সেটাকে বলে অ্যানালাইজার। ঠিক আছে, এটা পোলারাইজড লাইট ধরো এরকম একটা অ্যাক্সিসে ছিল, হ্যাঁ, এটাকে এভাবে করে ঘুরায় দিল, থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ঘুরায় দেয়, অর্থাৎ তার যে অপটিক্যাল অ্যাক্সিসটা এটা থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরানো থাকে আগেরটার সাথে, তাইলে এখানে এসে তীব্রতা হয়ে যাবে, এটা ধরো I1, এটা হয়ে যাবে এই, সরি I1 বলতেছি, লেটস সে আগেরটাকে আমরা I1 বললাম, এখানে তীব্রতা I1 বললাম, এখানে I0 ছিল, সেকেন্ডটা পার করার পরে তীব্রতা I2 সমান, তাইলে আমরা বলবো I1 এ যা ছিল তার cos স্কয়ার থিটা হিসাবে পরিবর্তিত হতে থাকবে। I2 সমান I1 cos স্কয়ার থিটা হিসাবে যাবে। তার মানে এটাকে চাইলে আমরা এভাবে দেখাইতে পারি I0/2 cos স্কয়ার থিটা। দ্যাটস ইট। এইটুক মাথায় রাখলেই চলে, তোমার কাজ মোটামুটি হয়ে যাবে। এটা হলো মেলাসের সূত্র। দেন রইলো বাকি ব্রুস্টারের সূত্র। এটা হলো রিফ্লেকশনের মাধ্যমে আমরা যখন হইলো আলোকে পোলারাইজ করি। ঠিক আছে, সো পোলারাইজেশন উইথ রিফ্লেকশন বলতে পারো। সো ঘটনা কি হয়, বা প্রতিফলনের মাধ্যমে আমরা আনপোলারাইজড লাইট যদি, এই যে একটা ট্রান্সপারেন্ট মিডিয়াম চিন্তা করো, যেখানে আলো প্রতিসরিত হইতে পারে প্রতিফলিত হইতে পারে। ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ মিডিয়াম চিন্তা করো, এক মাধ্যম থেকে আলোক রশ্মি আরেক মাধ্যমে যাওয়ার সময় যদি সার্টিন পার্টিকুলার একটা অ্যাঙ্গেলে আপতিত হয়, এমন একটা অ্যাঙ্গেলে যাতে হইলো গিয়ে তোমার প্রতিফলিত রশ্মি আর প্রতিসরিত রশ্মি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। একটু এই জিনিসটা দেখো, প্রতিফলিত রশ্মি আর প্রতিসরিত রশ্মি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। তাইলে সেক্ষেত্রে দেখা যায় কি, আমি এখানে যদি আনপোলারাইজড লাইট দেই, আমার আপতিত আলোটা যদি আনপোলারাইজড হয়, প্রতিফলিত যেটা হয়েছে, সরি প্রতিসরিত যেটা হয়েছে, এটা পার্শিয়ালি পোলারাইজড হবে। আমি পিপি লিখে রাখলাম, পার্শিয়ালি পোলারাইজড হবে, বাট যেটা প্রতিফলিত হবে সেটা ফুললি পোলারাইজড হয়ে যায়। ঠিক আছে, এটা ফুললি পোলারাইজড হয়ে যায়। অর্থাৎ আমাকে জাস্ট এটা মেক শিওর করতে হবে আমি হইলো এখানে থিটা পি অ্যাঙ্গেলে ফেলতেছি। এখন থিটা পি অ্যাঙ্গেলটাকে কি বলি? থিটা পি অ্যাঙ্গেলটাকে আমরা বলি হইলো গিয়ে সমবর্তন কোণ। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এইটুকু যদি মাথায় রাখি, বাকিটা ক্যালকুলেশন করা খুব সোজা। এখানে একটাই ফর্মুলা আছে, একেবারে সোজা সবটা ফর্মুলা, tan থিটা ইজ ইকুয়াল টু মিউ, এবং এটা স্নেলের সূত্র দিয়ে একেবারে ইজিলি হইলো ডেরাইভ করে নিয়ে আসা যায়। মিউ জিনিসটা কি? মিউ হইলো গিয়ে প্রতিসরণাঙ্ক, মিউ হইল প্রতিসরণাঙ্ক। তোমরা এটার নাম শুনছো অবশ্যই, আর থিটাটাকে বলতেছি হইল গিয়ে তোমার সমবর্তন কোণ। সমবর্তন কোণ এতটুকু পর্যন্ত মনে রাখবো। এইটুকু যদি ঠিকঠাক থাকে, আমরা এখান থেকে তাইলে সামনের দিকে যাব, অঙ্ক করতে হবে একটু। তাইলে গেলাম, অঙ্ক দেখি। দুটি সমবর্তন ফালিকে সমান্তরালে এমন ভাবে রাখা হলো যেন দ্বিতীয়টির আলোকক্ষ প্রথমটির আলোকক্ষের সাথে 60 ডিগ্রি কোণে থাকে। অর্থাৎ
ওই যে একটু আগে আমরা আগের স্লাইডটাতে হলো থিটা দেখতেছিলাম না, এই থিটা হইলো গিয়ে 60 ডিগ্রি বলে দিচ্ছে, এটার সাথে এটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। কোনো অসমবর্তিত আলোক এই সজ্জার এক প্রান্ত দিয়ে পাঠাইলে অপর প্রান্তের আলোর তীব্রতা অসমবর্তিত আলোর তীব্রতার কত গুণ হবে। সোজা বাংলায় আগের স্লাইডটাতে যদি যাই, তার মানে আমি এখান থেকে যেটা জানতে চাচ্ছি যে এই যে পরপর দুইটা, এটা ছিল অসমবর্তিত আলো, এটা নির্গত আলো, এইটার তীব্রতার তুলনায় এটার তীব্রতা কত গুণ, বা এই দুইটার মধ্যে আমরা একটা রেশিও জানতে চাচ্ছি। তাহলে দেখো I2 সমান, I2 এর সাথে I0 এর তীব্রতার তুলনা করতে বলছে। I2 সমান আমরা দেখছি I0/2 cos স্কয়ার থিটা, এরকম একটা ফর্মুলা। সো I2/I0 এর মান কত, এটা জাস্ট বাইর করলেই কাজ শেষ। তাহলে হাফ আসবে আর এখানে আসবে cos 60 ডিগ্রি হোল স্কোয়ার। তাহলে এটা চলে আসবে কত, 1/8। দ্যাটস ইউর অ্যান্সার। কাহিনী শেষ। এটাই বুয়েটে 2004-05 সালে একবার আসছিল। এরপর আইইউটিতে 21-22 সালে এরকম একটা অঙ্ক আসছে। দেখি বলছে কি, লাইট বিম ইজ ইনসিডেন্ট ফ্রম ইয়ার অন রিফ্লেক্টিং সারফেস। তার মানে আমরা ব্রুস্টারের সূত্র নিয়ে কথা বলতেছি, স্যার ডেভিড ব্রুস্টার। সো বলছে কি যে সারফেস সো দ্যাট দ্য রিফ্লেক্টেড রে ইজ ফাউন্ড টু বি কমপ্লিটলি পোলারাইজড when the angle of incidence is 48 ডিগ্রি। তাহলে কমপ্লিটলি পোলারাইজড হয়ে যাবে যখন 48 ডিগ্রিতে আছে, ইফ সাম অফ দ্য ইনসিডেন্ট লাইট at an angle of 45 degree passes into the material below the surface, what is the angle of refraction? angle of refraction কত তোমার কাছে জানতে চাইছে। একটু আমরা দুইটা স্লাইড পিছনে যাই। দেখো এখানে আমরা বলছিলাম এই দুইটার মধ্যে অ্যাঙ্গেল হইতে হবে কত, 90 ডিগ্রি, রাইট? এই দুইটার মধ্যে অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হইতে হয়, এখানে আরো একটা জিনিস বোঝার আছে। আমার আপতিত রশ্মি হইল গিয়ে, মানে সোজা হিসাবে এখান থেকে দেখতে পারো, এই অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয়, এটুক তো বুঝতে পারার কথা, থিটা পি আর থিটা আর, যেটা মানে ইনসিডেন্ট অ্যাঙ্গেল আর কি জানি বলে রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল, এই দুইটা মিলেও 90 ডিগ্রি হইতে হবে। আমি জাস্ট ছবিটা আর একবার আঁকি এখানে, তাইলে ক্লিয়ারলি বুঝতে পারবা। দেখে নাও, এটা একটা আপতিত রশ্মি, এদিক দিয়ে প্রতিফলিত হয়েছে, আর এটার সাথে লম্বতে আছে প্রতিসরিত রশ্মি। গ্রেট। তাহলে এবার আমরা বলতেছিলাম কি, আমরা বলতেছিলাম যে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, ফাইন। এটা যদি 90 ডিগ্রি হয়, একটু চিন্তা করে দেখো, এই দুইটা অ্যাঙ্গেল তো সেম, এটা আই, এটা আই, এটা আর। তাহলে আমরা বলতেছি আই আর আর কে যোগ করলে কত হইতে হবে, 90 ডিগ্রি হইতে হবে। তাহলে তোমাকে কি বলছে এই কোশ্চেনটাতে, বলছে 48 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন আপতিত হয় তখন হইলো গিয়ে কমপ্লিটলি পোলারাইজড হয়। তোমার কাছে জানতে চাইছে হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। তাহলে একটু চিন্তা করে দেখো তো, রিফ্র্যাকশন অ্যাঙ্গেল কত হবে। রিফ্র্যাকশন অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি মাইনাস আই, আই মানেই তো থিটা পি, তার মানে 90 থেকে 48 বাদ দিলে কত থাকে, 90 ডিগ্রি মাইনাস 48 ডিগ্রি ইজ ইকুয়াল টু প্রবাবলি 42 ডিগ্রি। ঠিক আছে, সো কারেক্ট আনসার কি, বি। এটাতে আসলে কোনো বড় সড়ো ক্যালকুলেশনই নেই, দেখতে একটু কেমন কেমন লাগে, বাট অনেক সোজা অঙ্ক, অনেকেই আনসার দিছো, ভেরি গুড। পরেরটা, হীরকের প্রতিফলক তলে একটি আলোকরশ্মি 60 ডিগ্রি কোণে আপতিত হলো, হীরকের মধ্যে প্রতিসরণ কোণ 12 ডিগ্রি পাওয়া গেল, সমবর্তন কোণ কত। তাহলে প্রথমে মিউ বাইর করে নাও, মিউ ইকুয়ালস টু আমরা বলতে পারবো সাইন আই বাই সাইন আর। তাহলে সাইন 60 ডিগ্রি কোণে আপতিত হয়ে প্রতিসরণ কোণ কত পাওয়া গেছে, 12 ডিগ্রি। তাহলে কত আসে দেখো, ক্যালকুলেটর কই, আমরা একটু ক্যালকুলেশনটা করে ফেলি। সাইন 60 ডিগ্রি কত আসে, সাইন 60 সরি ডিভাইডেড বাই সাইন 12, 4.165। তাহলে এবার এখান থেকে দেখো মিউ সমান লিখতে পারি আমরা কি, tan থিটা পি, বাইর করে নাও থিটা পি, তাইলে কত, এই যে tan ইনভার্স 4.165। সো বসায় দিয়ে দেখি কত আসে আনসার, 76.5 ডিগ্রি।
76.5 ডিগ্রি, এই যে বি নাম্বারে একেবারে ডিরেক্টলি দেওয়া আছে, পুরা শেষের ঘর সহ আনসার মিলে যায়, সুতরাং দিস ইজ অলসো ফাইন।